ওকে। গুড মর্নিং। আমরা ট্রান্সফরমার প্রোটেকশন এই প্রোটেকশন স্কিমগুলি আমরা পড়ছি। তো এটার জন্য আমাদের ট্রান্সফরমারের যদি ওয়েল মার্স ট্রান্সফরমার হয়, ওয়েল ইমার্স অর্থাৎ যেসব ট্রান্সফরমারের ইনসুলেশন এবং কুলিং এর জন্য ওয়েল ইউজ করা হয়, সেটার প্রোটেকশনের জন্য বুকলস রিলে এটা ভালো। এবং এইটার আমরা ইয়েগুলো দেখিয়েছি যে এটা কিভাবে থাকে, কাজ করে। এটা কনজারভেটর এবং মেইন ট্যাঙ্ক এর মাঝখানে 9.5 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা পাইপ থাকে। পাইপের সাথে 90 ডিগ্রি বরাবর একটা ডোম থাকে। এই ডোমের মধ্যে রিলেটা বসানো থাকে এবং দুটো মার্কারি সুইচ দিয়ে তেলের লেভেলের সাথে মার্কারি সুইচগুলি নর্মালি অফ থাকে। এবং এই সুইচগুলির সাথে ট্রিপ কয়েলের একটা সংযোগ আছে। তারপরে দুটো ক্ষেত্রে প্রোটেকশন, দুটো, একটা হচ্ছে অ্যালার্ম বাজানো আর একটা হচ্ছে যে এটাকে ট্রিপ কয়েল ট্রিপ করে আউট করে দেওয়া। তো এইটা আমরা মোটামুটি শেষ করেছিলাম এবং সর্বশেষ টপিক ছিল যে এইটার অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ। এখন ট্রান্সফরমার আরো প্রোটেকশন দরকার হবে, যেমন আর্থ ফল বা লিকেজ প্রোটেকশন। এই প্রোটেকশনটা আমরা আগে দেখি। একটা জিনিস মনে রাখতে হবে যে আমাদের অয়েল ট্রান্সফরমারে যদি অয়েল পরিমাণ কম হয়, অর্থাৎ যদি ছোট ট্রান্সফরমার হয়, তো কত ছোট আমরা সেটা বলেছি যে 630 অ্যান্ড অ্যাভাবের জন্য সাধারণত ইউজ করা হয়। সেই ক্ষেত্রে 500 পর্যন্ত বুকলস রিলে ইউজ করা হয় না। বুকলস রিলের দাম বেশি এবং এই রিলে অল্প দামি ট্রান্সফরমারের ক্ষেত্রে এটা ইউজ করা হয় না, দাম বেশি পড়ে যায় ট্রান্সফরমারের তুলনায়। তো সেই ক্ষেত্রে আমরা এখন বলতে পারি যে ছোট সাইজের ট্রান্সফরমার এবং ড্রাই ট্রান্সফরমার ছোট হতে পারে। এই যে আমরা রেঞ্জ বলেছি, এই রেঞ্জের চেয়ে বড়ও হতে পারে। রেঞ্জ হচ্ছে যে 500 বলেছি, তার উপরে আরো বেশি হতে পারে। তো সেই ক্ষেত্রে ড্রাই ট্রান্সফরমার হলে ড্রাই ট্রান্সফরমার প্রোটেকশনের জন্য বুকলস কাজ করবে না, বিকজ দেয়ার ইজ নো ওয়েল। তো আমরা এখন এইখানে প্রোটেকশনের জন্য কি ব্যবস্থা আছে দেখি। একটা তো হচ্ছে যে আমরা ওভারলোড বা ওভার কারেন্ট এবং আমরা আর্থ ফল্ট, এই দুটোই দেখেছিলাম। তো ইনফ্যাক্ট ওভারলোড আর ওভার কারেন্টের মধ্যে কিছুটা ফারাক আছে। ওভারলোড বলতে বোঝায় অনেকক্ষণ ধরে অতিরিক্ত লোড হলে তখন সেখান থেকে একটা থার্মাল একটা প্রোটেকশন প্রয়োজন হয়, মানে আস্তে আস্তে গরম হয়ে গেলে সেটাকে ধীরে সুস্থে সেটাকে একটা সংকেত দেয়। এটা হলো ওভারলোড। আর ওভার কারেন্ট হচ্ছে যে যদি ফেস টু ফেস ফল্ট হয় তখন, অর্থাৎ যেই ক্ষেত্রে গ্রাউন্ড আসে না। আর এখন আমরা গ্রাউন্ড বা আর্থ ফল্টের কথা বলতেছি। এটা ট্রান্সফরমারের ক্ষেত্রে হতে পারে যে যদি আর্থের সাথে যে ইনসুলেশন আছে সেটা যদি ব্রেক করে। মনে রাখতে হবে ট্রান্সফরমার, আমি ওখানে মোটামুটি একে দেখিয়েছি যে সিলিন্ডারের মতো তিনটা থাকে। তিনটার মধ্যে মাঝখানে বা নিচে ভেতর দিকে প্রথমে থাকে এইটার লো ভোল্টেজ সাইড। তারপরে সমকেন্দ্রিক ভাবে হাই ভোল্টেজ কয়েলটা বাইরের দিক দিয়ে থাকে, সমকেন্দ্রিক ভাবে ওটাকে ঘিরে থাকে। তো এখন এই দুটার মাঝখানে যদি ইনসুলেশন ব্রেক হয়, এই জিনিসগুলি না বুঝলে তো এই পুরা জিনিসটাই বরবাদ। কি পড়াচ্ছি কিছুই বোঝা যাবে না। ভেতরের কয়েল আর বাইরের কয়েলের মাঝখানে যদি ইনসুলেশন ব্রেক হয়, ইট উইল ওয়ার্ক অ্যাজ ফেস টু ফেস ফল্ট, যেটা আমরা ট্রান্সমিশন লাইনের ক্ষেত্রে লাইন টু লাইন ফল্ট বলতাম। ওখানে দুটো ফেজের কয়েলের মধ্যে ইনসুলেশন ব্রেক হয়ে গেছে, ইট উইল নট বি আর্থ ফল্ট। আর যে কোনো একটা কয়েল যদি আর্থের সাথে শর্ট হয় তাহলে হবে আর্থ ফল্ট। যদি আর্থের সাথে শর্ট না হয়ে ইনসুলেশন একটু একটু করে ফাটা শুরু করে বা ইনসুলেশন নষ্ট হয়, তাহলে সেটাকে আমরা বলছি পার্শিয়াল ব্রেকডাউন অফ ইনসুলেশন। এটা তখন পুরোপুরি আর্থ ফল্ট হবে না, কিন্তু ওর মধ্যে দিয়ে লিকেজ কারেন্ট যেতে থাকবে এবং এটা একটা
লিকেজ কারেন্টটা যখন অল্প থাকবে তখন আমরা এটাকে লিকেজ বলতেছি, আর একটু এটা পর্যাপ্ত লিকেজের পরিমাণ বেড়ে গেলে, সাফিসিয়েন্ট হলে, তখন আমরা এটাকে শর্ট সার্কিট হয়ে গেছে ধরে নিতে পারবো, কারণ দুইটা কয়েল তো তখন এক হয়ে যাবে, তাই না? সরি, মানে কয়েলের ইনসুলেশন ব্যাংকে কয়েলটা এবং আর্ট তো এক হয়ে যাবে। ওকে, আমি মনে রাখতে হবে এটা। আমরা যদি আরেকটু ক্লিয়ার করি, তুলনা করি বিষয়টা, সেটা হচ্ছে যে লাইন টু লাইনে যেমন ফল্ট হয় আর ওভার কারেন্ট যেমন হয়, এই দুটো কিন্তু একই প্রোটেকশন দিয়ে ঠেকানো হয়। ফারাক হচ্ছে যে যখন লাইন টু লাইন ফল্ট হয়ে যায় বা ফেস টু ফেস, দুটো একই কথা, লাইন টু লাইন আর ফেস টু লাইন। টু লাইন মানে লাইনের সাথে লাইন লেগে যাওয়া, ফেস টু ফেস মানে ট্রান্সফরমারের ভিতরে। এই ফল্টের ক্ষেত্রে কিন্তু আমরা এখানে আমরা যেটা বলতেছি যে ওভার কারেন্ট যাবে এবং ইনস্ট্যান্টানিয়াস ট্রিপ করবে। কিন্তু ওভার কারেন্ট যদি অত ওভার না হয়, ধীরে সুস্থ অনেকক্ষণ ধরে যদি ফ্লো করে, তো সেক্ষেত্রে আমরা বলতেছি যে সেটার জন্য সময় লাগবে। এখানে এক্স্যাক্টলি তাই, আর্থ ফল্ট আর লিকেজ ফল্ট, আর্থ এবং লিকেজ ওটা হচ্ছে লাইন টু লাইন ফল্ট, আর হচ্ছে ওভার কারেন্ট ফল্টের মতো আর কি। বোঝা গেল কিনা এই ব্যাপারটা? টোটাল আমরা চারটা ফল্টকে চারটা কারেন্ট ফল্টকে, কারেন্ট ছাড়া তো অন্যান্য ফল্ট আছে, চারটা কারেন্ট ফল্টকে আমরা দুইটা ক্যাটাগরির মধ্যে ভাগ করতেছি। একটা ক্যাটাগরি হচ্ছে আর্থ ফল্ট, মানে অবশ্যই ইনস্ট্যান্টানিয়াসলি ট্রিপ করবে। আর একটা ক্যাটাগরি হচ্ছে লিকেজ ফল্ট, এটা এটা নেচার আর্থের মতো কিন্তু সময় নিবে। আর ওখানে ছিল লাইন টু লাইন ফল্ট, যেটা সঙ্গে সঙ্গে ট্রিপ করবে ইনস্ট্যান্টানিয়াস। আরেকটা হচ্ছে ওভার কারেন্ট ফল্ট, যেটা সময় নিবে। সময় নিবে মনে হচ্ছে গরম হতে তো সময় লাগবে, তার আগে ফল্ট হবে না। ওকে, এখন এইটা কিন্তু বুকসলিতে প্রোটেকশন দেয়, কিন্তু আমরা যেখানে বুকল ইউজ করা যায় না, সেখানে ফল্টের জন্য কি করব সেটা ভাবতেছি। তো আমরা আলটিমেটলি মার্ক প্রাইস বা ডিফারেন্সিয়াল প্রোটেকশন স্কিমেই যাচ্ছি। আর সেই স্কিমটা যেহেতু আমাদের জানা আছে, আমরা এটা চিনি, তো এটা নিয়ে আমাদের খুব বেশি সময় লাগবে না বুঝতে, একই জিনিস। কিন্তু একটা কথা আছে, নতুন একটা নাম আমরা এখানে শুনতেছি, এটাকে বলে, এই আর্ট ফল্টের জন্য আমরা যে প্রোটেকশন স্কিম করি এটাকে বলা হয় কোর ব্যালেন্স লিকেজ প্রোটেকশন। কোর ব্যালেন্স লিকেজ প্রোটেকশন, এই টার্মটা আর আগে আমরা শুনি নাই। যদি একই প্রোটেকশন হয়ে থাকে তাহলে আমরা এটা আমরা আগে শুনি নাই কেন, এটা একটা কথা। একটা হলো যে কোর ব্যালেন্স লিকেজ প্রোটেকশন বলতে কার কোর বোঝাচ্ছি, এই দুটো জিনিস এই ডায়াগ্রাম থেকে বোঝা যাবে। ওকে, প্রথমে আসি, এটা হচ্ছে আমাদের কারেন্ট ট্রান্সফরমার, যে গোল রিংটা। আর এটা হলো পাওয়ার ট্রান্সফরমার, যেটাকে প্রোটেকশন দিব। এই প্রোটেকশন, এই ট্রান্সফরমারের সমস্ত টার্মিনাল এর কন্ডাক্টর গুলি, মানে টার্মিনাল বলে এগুলিকে, আর এগুলি হচ্ছে কন্ডাক্টর বা কেবল, কেবল অবশ্যই, গুলিকে একই সিটির মধ্যে ঢুকাই দিলে তখন এখানে ফ্লাক্স জিরো থাকবে, এবং সেই কারণে এটা ট্রিপ করবে না, এটা নর্মাল অবস্থায়। এবং সবগুলি তারকে যে এটা কোরের মধ্যে দিয়ে নিচ্ছি, এই জন্য এটাকে হচ্ছে কোর ব্যালেন্স, কোর ব্যালেন্স থেকে, মানে এখানে কোর বলতে পাওয়ার ট্রান্সফরমার কোর বোঝাচ্ছে না, এটা কোরই বোঝাচ্ছে। আর ব্যালেন্স বলতে বোঝাচ্ছে যে নর্মালি ব্যালেন্স থাকে, অ্যাবনর্মালি আনব্যালেন্স হয়ে যায়। যেমন আমরা এটা কিসের জন্য করতেছি, যে এখন কোথাও একটা ফল্ট ঘটলো, তাহলে এই যে এটার মধ্যে এই তিনটার যে যোগফল, এই তিনটার যোগফলের সমষ্টি জিরো হবে না। ওকে, মানে আনব্যালেন্স হয়ে যাবে। এই জন্য এই স্কিমকে কোর ব্যালেন্স লিকেজ স্কিম বলে আর কি। অর্থাৎ
যখন নর্মাল থাকে। আচ্ছা, এখন তোমাদের অনেকের মনে হবে তো নতুন কি শিখলাম এখানে। আসলে প্রত্যেকটা তারের জন্য একটা করে সিঁড়ি থাকার কথা ছিল, এরকম কিন্তু সবগুলিকে একটার মধ্যে ঢুকাই দেওয়া, এই জিনিসটা হচ্ছে এখানে নিউ। সবগুলিকে একটার মধ্যে নিয়ে যাচ্ছি। ওকে, তোমরা কারো কোশ্চেন থাকলে জিজ্ঞেস করতে পারো, কারণ আমি তো ধরে নিব যে তোমরা জানো যে থ্রি ফেজে তিনটা কারেন্টের যোগফল 0 হয়। তাহলে তিনটা কারেন্ট যদি আমি একটা কোরের মধ্যে ঢুকাই দিই, এটা সিটি কোর, তাহলে তার যোগফল 0 হবে। হুম, হ্যাঁ রাইট। হ্যাঁ, কিন্তু এখানে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, যে সেটা হচ্ছে এই কারেন্টগুলি আনব্যালেন্সড হলেও কিন্তু, নর্মাল অবস্থায় এটা আনব্যালেন্সড হলেও কিন্তু 0 হবে। কারণ এটা আর কিছুই না, এটা কেসিএল। চিন্তা করে দেখো, এই যে এটা অনেকে বুঝতে পারে না দেখে সমস্যা, যে এটা বলে কি স্যার। এই জন্য বলতেছি কোন জায়গায় কোন আনব্যালেন্স বলতেছি। তোমার এই থ্রি ফেজ সিস্টেম ব্যালেন্স বলতে তিনটা লাইনে এই কারেন্ট সমান এবং তিনটা 120 ডিগ্রি ফেজ অ্যাপার্ট আছে, এটা বোঝায়। কিন্তু কোনো কারণে সেগুলি যদি আনব্যালেন্সড হয়, অর্থাৎ কিনা বোধ করে তিনটার মধ্যে কারেন্ট একটু কম বেশি আছে, কারেন্ট আসলে যত কম বেশি হবে তাদের মধ্যে ফেজ ডিফারেন্সটা নিজেরা ওইভাবে অ্যাডজাস্ট করে নিবে। এটা হলো যদিও কারেন্ট, কিন্তু এটা ইয়ার ফর্মুলা থেকে আসে। তোমার হচ্ছে ওটাকে তুমি বলতে পারো যে মেকানিক্সের ফর্মুলা। হ্যাঁ, মেকানিক্সের ফর্মুলার মধ্যে, যদি এটা কারেন্টে মেকানিক্স খাটার কথা না, কিন্তু এটা হয় সিমিলার আর কি, অ্যানালগাস ইকুয়েশন। ফর্মুলাটাকে বলে তোমার লামির উপপাদ্য। পড়েছো? লামির উপপাদ্য পড়েছো? হুম, হুম। তো তিনটা ফোর্স যদি এক জায়গায় থাকে, তাহলে ফোর্সের অ্যাম্পলিটিউডের উপর ডিপেন্ড করে তাদের ওই ডিসপ্লেসমেন্ট কত হবে। এক্স্যাক্টলি তোমার হচ্ছে যদি তিনটার কারেন্ট সমান হয়, তাহলে তাদের ডিসপ্লেসমেন্ট হবে 120 ডিগ্রি। আর যদি অসমান হয়, তাহলে ওই ওই ভ্যালুর উপর ডিপেন্ড করে তোমার হচ্ছে একটা থেকে আর একটা একটু অন্যরকম সরে থাকবে। যাই হোক না কেন, হ্যাঁ হ্যাঁ, বিকজ যোগফল 0 বলে এই যে এই কোর সিস্টেমে তখন সেটা হচ্ছে গিয়ে নর্মালি এটা তখন ট্রিপ করবে না ওই আনব্যালেন্সেও। বিকজ ওই আনব্যালেন্স না, মানে এটা হচ্ছে তিনটার কারেন্ট ইয়া আর কি। এই এই বোঝানোর জন্য এটা করা হয়। আর এইখানে এই যে আমি এক্সট্রা আরেকটা এখানে আর্থ লিকেজ রিলে এখানে রেখে দিচ্ছি, এটা এখানে না লিখলেও হতো, কারণ এগুলি তো তোমাদের অনেক আগেই দেখানো হয়েছে। এটা এখানে লাগতো না, কিন্তু এটা দেখানোর উদ্দেশ্যটাকে আমি আবার একটু ব্যাক করি, আবার বলি। সেখানে দেখো যে আর্থ ফল্ট পুরাপুরি না হয়ে পার্শিয়াল হলে সেটাকে আমরা লিকেজ বলতেছি। একইভাবে বলছি যে আমার যখন একটা লাইন টু লাইন ফল্ট হয়, সেখানে হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস আমার ট্রিপের দরকার হয়, কিন্তু যদি ওভার কারেন্ট হয়, মানে হচ্ছে যে ওভারলোড আর কি, তাইলে এটা কিন্তু আস্তে 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 বাড়ে। তাহলে এই যে চারটা ফলকে দুই ক্যাটাগরিতে করে একটা ইনস্ট্যান্টেনিয়াস একটা আস্তে বলেছিলাম, এইটার সাথে এটা একটা সম্পর্ক আছে। সেটা হচ্ছে কি, যে আস্তে বা ধীরে ধীরে যখন ফল্ট হয়, তখন এটা সেটিং পুরাপুরি থাকলে ওটা আসলে ট্রিপ করবে না। তো যদি আস্তে আস্তে হয়, তাকে ট্রিপ করানোর জন্য এই যে এগুলিকে বলে সেটিং। এই যে এগুলিকে, এই যে এটা তোমাদের থিওরি আগে পড়ানো হয়েছে, ওই যে প্লাগ সেটিং এগুলি। তো প্লাগ বলতে আসলে সাধারণত এখানে কারেন্ট বোঝায় আর কি। তাহলে ওই ওই অল্পর ক্ষেত্রে ট্রিপের জন্য ওই এগুলিকে আসলে একটু কমিয়ে রাখতে হয়, নাইলে ও করবে না কাজটা। যখন লিকেজের জন্য আর্ট ফল্ট রিলেকে তুমি লিকেজের জন্য ইউজ করতে চাইবা, তখন তার একটু সেটিংটা কমাই দিতে হবে, নাইলে করবে না। নাইলে শুধু আর্ট ফলের ক্ষেত্রে করবে, লিকেজের জন্য করবে না। এইটা বোঝানোর জন্য পাশে ফিগারটা দিয়ে দিছি, যাতে চট করে মাথায় মনে পড়ে। যেহেতু দুটো একই টাইপের, আর্ট ফল এন্ড লিকেজ, তাইলে লিকেজে ট্রিপ করাতে গেলে আর্ট ফলের মতো সেটিং থাকলে হবে না, সেটিং একটু কমাই দিতে হবে। ওকে, হ্যাঁ। অনেকটা এরকম, কিন্তু তারপরে একটু ফারাক আছে, কারণ তুমি অর্ধেক ধরতে পারছো আর অর্ধেক তোমার কাছে ক্লিয়ার না। সেটা হচ্ছে তুমি বলেছো টাইম, ইট ইজ নট টাইম, ইট ইজ কারেন্ট। এই যে প্লাগ কথাটা, তুমি এটা মনে রাখতে হবে যে প্লাগ কথাটা যখনই আসবে প্রোটেকশনে, প্লাগ মানেই হচ্ছে কারেন্ট, এটা মনে রাখবে। এটা কিন্তু টাইম না। হাউএভার এটা শেষ পর্যন্ত ঠেলে ঠেলে যে
টাইমের উপরই এটার ইফেক্টটা পড়ে, সেটা হচ্ছে যে তার টাইম কারেন্ট ক্যারেক্টারিস্টিক যেগুলি থাকে, ইনভার্স ক্যারেক্টারিস্টিক আছে না, সেই কারণে হচ্ছে যে কারেন্ট চেঞ্জ করলে তার টাইমে একটা ইফেক্ট পড়ে। কিন্তু সেটটা আমরা এখানে টাইমে করি না, এখানে কারেন্টে করি। আর মনে রাখতে হবে কোনো কোনো রিলেতে কিন্তু টাইম সেটিংও করা যায়, সেটা হলো ডিলে টাইপের। বোঝা গেছে যে এত 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 এত, এখানে আমরা আসলে টাইমে হাত দিচ্ছি না, কারেন্টে হাত দিচ্ছি, টাইমটা অটোমেটিক আসবে যেহেতু তার সাথে টাইম কারেন্ট একটা ক্যারেক্টারিস্টিক্স আছে। তুমি যে প্রশ্নগুলি করছো এগুলি আসলে ওই যে একটা প্রবলেম যেটা তোমার হচ্ছে ক্লাসে করিয়েছিলাম এবং হচ্ছে ইন কোর্সে দিয়েছি, এক্স্যাক্টলি এই জিনিসগুলি ওটার সাথে রিলেটেড। কারণ ওখানে দেখো তুমি কারেন্টটা আসলে সেট করে একটা কিছু তুমি পেয়েছো যেটাকে আসলে মাল্টিপ্লায়ার বলে, সেইটা দিয়ে প্রকৃত আহ, ইয়ে কারেন্টকে ভাগ করে তারপরে হচ্ছে তোমার কয়েলের মধ্যে দিয়ে মানে এই হচ্ছে যে সিটির মধ্যে দিয়ে কত কারেন্ট আসতেছে ওখান থেকে তারপর ওই যে পিএমএস ওইটা দিয়ে পরে আসল টাইম বের করা হয়, দেখছো না? হ্যাঁ, তাহলে তুমি সরাসরি কিন্তু এখানে কোনো টাইম সেট করতেছো না। করতেছে বিকজ এইটা এটার যে আমি যে প্লাগ সেট করবো ওইটা যে ফ্যাক্টরটা হবে সেই ফ্যাক্টর দিয়ে ভাগ করে আসল কারেন্টে যে তারপরে আমার কারেন্ট টাইম ক্যারেক্টারিস্টিক্স তো আছেই, কারেন্টের টাইম ক্যারেক্টারিস্টিক্স আছে না? হ্যাঁ, তো ওই ওরকম আর কি। তো ওটা এটা সরাসরি টাইম না, এটা এই জন্য বলছি কোন কোন রিলেতে একটা টাইম নব আছে, সরাসরি টাইমকে তুমি ডিলে সেট করে দিতে। ডিলে সেট মানে হচ্ছে যে এটা এতক্ষণ পর্যায়ে রেসপন্স করবে, তার আগে করবে না। হুম হুম হুম। হ্যাঁ হুম। হ্যাঁ হ্যাঁ, এবং এই জন্যই সাবধান করতেছি বারবার, কারণ এই এইটা বুঝতে ওইটা বুঝো না। মানে প্লাগ সেটিং কথাটা ওখানে আসে নাই, ওই যে যে এক্সপেরিমেন্ট করেছো সেখানে কোথাও প্লাগ সেটিং ছিল না। প্লাগ সেটিং মানে হচ্ছে কারেন্টের মানে ওই যে তোমার রিলেটার যে রেটে মানে অরিজিনাল যে কারেন্টে ট্রিপ করার কথা সেটাকে কম বেশি করে রাখা, যাতে একই রিলে বিভিন্ন জায়গায় সেট করা যায়, নাহলে তো প্রত্যেকটা সার্কিটের জন্য তোমার একটা একটা করে রিলে কিনতে হবে, কস্টলি না? যে কোনো সার্কিটে একটা ফল্ট ক্যালকুলেশন করে সেই অনুযায়ী ওই প্লাগ সেটটা করা হয়। আর তোমরা যেটা করেছো ওইটা হচ্ছে সরাসরি টাইম সেট করে দিচ্ছ যে এত 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 পরে করবে আর কি, ভিন্ন জিনিস। কারেন্ট সেটিং যেটা ওটার নাম হচ্ছে প্লাগ, বুঝছো? কারেন্ট সেটিং মানে প্লাগ সেটিং। হুম। ওকে, এবার যে স্লাইডটা আছে স্লাইডের হেডলাইনটা কি দেখতে পাও তোমরা? মানে আমার যে কন্ট্রোল প্যানেলটা জুমের ওটা ওটা তো তোমাদের ওখানে দেখা যাচ্ছে না, তাই না? মানে আমি যে এখন একটা প্যানেল সরাচ্ছি এটা কি ওখানে দেখা যায়? হুম। ওই প্যানেলটা এদিক ওদিক যে থেকে অনেক সময় দেখা যায় যে আমার ভিজুয়াল ইয়া তৈরি করে প্রবলেম। আচ্ছা, তো ঠিক আছে, আমরা তাহলে বুঝতে পারছি যে এটা আসলে মূলত যে দুই রকমের থাকে, একটা হলো আর্টফল, একটা হচ্ছে তোমার ওভার কারেন্ট ইনস্ট্যান্টানিয়াস, যেটা ওইটারই দুটো ভার্সন যেটা আমরা ওই রিলেটার দিয়ে প্লাগ সেট করে এটা করতে পারি। কিন্তু আসল স্কিমটা কি? তো আমরা এই যে বললাম যে প্রাইমারি তিনটাকেই, প্রাইমারি তিনটা ওয়েন্ডিকে ওই ট্রান্সফর্মার মধ্যে ঢোকাই দেবে, যেটা এটা বলতে এটা বোঝাচ্ছে, এই যে এটা বোঝাচ্ছে দেখো, এই যে প্রাইমারি, এই প্রাইমারির এই যে তিনটা লিড বলতে এই এই কন্ডাক্টর গুলি বোঝাচ্ছে, বা কেবল ধরতে পারো যে এটাকে বোঝাচ্ছে। তো সেটা ঢোকাই দেবে, এটা কিন্তু সেকেন্ডারি না। হুম। কেউ যদি এই চিন্তায় আসো যে সেকেন্ডারিতে করলে অসুবিধা কি, সেকেন্ডারিতে করা যায় না তা না, সেকেন্ডারিতে করতে গেলে দুইটা ব্যাপারে সাবধান থাকতে হবে। প্রথমত, যে কোনো ট্রান্সফরমারের, যে কোনো না, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের প্রাইমারিতে কারেন্ট থাকে কম, সেকেন্ডারিতে কারেন্ট থাকে বেশি। এখানে কিন্তু ভোল্টেজ কম কারেন্ট বেশি, এখানে কারেন্ট কম ভোল্টেজ বেশি। তো কারেন্ট যেহেতু কম তাহলে এইদিকে তোমার সিটি ছোট হলেই চলবে। বুঝতে পারছো যে সিটি ছোট হলেই চলবে। এই তার মানে কেউ যদি এই সাইডে করতে চাও তাহলে বড় সিটি ইউজ করতে হবে, কিন্তু কারেন্ট বেশি। আর আরেকটা সুবিধা হচ্ছে যে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমারের এই সাইডটা থাকে ডেল্টা,
তার মানে ভিতর দিয়ে 3টা তার নিলেই চলছে। এখানে কিন্তু তুমি যদি এই 3টা তার নাও, তাহলে এখানে যে নিউট্রাল আছে দেখা যাচ্ছে না, এখানে ওই নিউট্রাল মানে এই পয়েন্ট থেকে তার একটা তার বেরোয়, ওই তারটাও কোরের মধ্যে দিয়ে না নিলে একটু অসুবিধা। অসুবিধা হচ্ছে যে ওই তুমি যদি ওই কেসিএল অ্যাপ্লাই করো, আমরা কিন্তু এখানে কেসিএল অ্যাপ্লাই করে এটাকে জিরো বানাচ্ছি, তো ওটার মধ্যে কারেন্ট থেকে যেতে পারে, ওটার মধ্যে কারেন্ট থেকে যেতে পারে। এই 3টা নিলে 4টা সহ কারেন্ট হচ্ছে জিরো, এদিকে 3টার মধ্যে কারেন্ট জিরো, এদিকে 4টার মধ্যে কারেন্ট জিরো। কেসিএল, এটা আমার তোমার করার কিছু নেই, তুমি কেসিএল জানো যে অল কারেন্ট এর অ্যালজাব্রিক সাম ইকুয়াল টু হচ্ছে জিরো, মানে পজিটিভ নেগেটিভ মিলে জিরো। ওকে, তো এই দুটো কিন্তু সতর্কতার ব্যাপার আছে, যে এই জন্য সাধারণত আমরা ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার প্রাইমারিটাকে কনসিডার করতেছি, কোর অফ দ্য কারেন্ট ট্রান্সফরমার ওগুলি নিয়ে আমরা এই কথাটা বলতেছি। মানে এটা কিন্তু আবার দেখো, কোর অফ দ্য কারেন্ট ট্রান্সফরমার, ইট ইজ নট ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার কোর মানে কি, এটা তো অনুমান করতে পারো যে এই কয়েলগুলি যেখানে পেঁচানো আছে সেগুলিকে বলে কোর। যেমন এই যে কয়েল পেঁচানো আছে, তাহলে এটা হলো কোর। এটা হলো কারেন্ট ট্রান্সফরমার কোরের মধ্যে দিয়ে 3টা পাঠিয়ে দিচ্ছি। এই জন্য এত কথা বলছি যে নিচে যেটা ছিল, যে এখানে দেখো যে এই যে কোর ব্যালেন্স, এই নামটা নামকরণের সার্থকতা হচ্ছে এখানে। আচ্ছা, এখন আমরা একটু যাচ্ছি যে কম্বাইন্ড লিকেজ এন্ড ওভারলোড। নিশ্চয়ই তোমাদের মনে আছে, লিকেজ ইন্ডিকেটস হালকা টাইপের আর্ট ফল্ট, আর ওভারলোড প্রোটেকশন ইন্ডিকেটস হালকা টাইপের শর্ট সার্কিট। এটা নিশ্চয়ই মনে পড়ছে, বা লাইন টু লাইন। মানে এই লিকেজ হচ্ছে এটা এটা বড় সড়ো মানের হইলে, বা লিকেজ একদম ফুললি লিক হয়ে গেলে এটা হচ্ছে আর্ট ফল্ট ঘটাবে। আর ওভার কারেন্টটা তো নেচার অফ, এটা শর্ট সার্কিট বা লাইন টু লাইন ফল্টের মতো। তো এখন আর আমাদের সমস্যা নাই, যে আমরা এই প্রোটেকশনটা দিলাম তো মূলত ইয়ের কারণে। এই যে এটা হচ্ছে আর্ট ফল্ট, এটা হচ্ছে আর্ট ফল্ট, আর এইটা হচ্ছে আমার ওভার কারেন্ট প্রোটেকশন রিলে দিবে, প্রোটেকশন দিবে। এটা কিভাবে করলাম, আমরা করলাম হচ্ছে যে দেখো, আমরা 3টা ফেজ ছিল, 3টা ফেজে 3টা সিটি ইউজ করছি। 3টা সিটি ইউজ করলে 3টা সিটি থেকে 3টা কারেন্ট আসছে, সেই কারেন্টকে এখানে এক পয়েন্টে নিয়ে গেলাম। তো এক পয়েন্টে নিলে আমার এই এটার মধ্যে একটা কিন্তু থাকে রেজিস্ট্যান্স, আর দুটো থাকে কয়েল, এক্স্যাক্টলি যেটা জেনারেটরে করা হয়েছিল। জেনারেটরে যেটা করা হয়েছিল দুটো কম্বাইন করার সময়, এখানে একটা কয়েল থাকে, এখানে একটা কয়েল থাকে, মাঝখানে একটা কিন্তু কয়েল না রেজিস্টার থাকে। এই 3টাকে সামহাও এক পয়েন্টে এনে তারপরে 8 কয়েলের মধ্যে দিয়ে গ্রাউন্ডে নিয়ে যাওয়া হয়। একটু আগে যারা দেখেছো যে এই 3টা একই সিটির মধ্যে ঢুকানো হয়েছিল, তাদের মাথা গরম করো না, সেইটা শুধুমাত্র তোমার হচ্ছে লিকেজ কাজ করবে, অন্য কিছু কিন্তু কাজ করবে না। আমরা তো এই যে এখানে নাম নিলাম যে আমরা হচ্ছে গিয়ে কম্বাইন করতে চাচ্ছি, সে কারণে। এবং দেখো লিকেজ এর ক্ষেত্রে এই 3টা কারেন্ট একসাথে যাওয়ার কথা, তো এই যে এই সিটি গুলি দিয়ে 3টা কারেন্ট এখানে তো একসাথেই যাচ্ছে, তো এটা বেসিক্যালি এটাকে জিরো করে দিলে, অর্থাৎ এটা নাই, এই ব্যবস্থা করলে এই 3টা কয়েল এই যে এটার ভিতর দিয়েই যায় আর কি, সেটাই বোঝায় আর কি। তো ওটা নিয়ে আর চিন্তার কিছু নাই। ওটা আমরা জানি যে আমি প্রত্যেকটা থেকে নিলে আমি আসলে আর্ট ফল্ট পাবো না, যদি তাদের না এক করি, এক পরিমাণে একসাথে আর কি করে দিই, যাতে তারা 3টার কারেন্টের যোগফল এসে জিরো হয়ে যায়। এটা নর্মালি। আর অ্যাবনর্মালিটি দেখা গেলেই এটা আর কি নন জিরো হবে, তখনই আমার ঠিক করবে। তো এই হচ্ছে কম্বিনেশন এখানে। তাহলে আমার লিকেজও হলো, আর ওভারলোড এটাও হলো। ওভারলোড কোনো কারণে হলে এই যে এগুলি গরম হবে, আর লিকেজ হলে এটা ইয়ে করবে। আর যদি তুমি বলো সঙ্গে সঙ্গে আর্ট ফল্ট, তাহলে সঙ্গে সঙ্গে এটা কাজ করবে। আর যদি ফেস টু ফেস ফল্ট হয়, তাহলে এই দুটো কাজ করবে আলটিমেটলি। এই যে নিচে ট্রিপ কয়েল আছে দেখো, এই ট্রিপ কয়েলের মধ্যে 3টা ট্রিপ কয়েলের দুই দিকের মধ্যে ওই দুটো ফেজের ওটা দিয়ে দিছে, আর মাঝখানেরটাই হচ্ছে যে আর্ট ফল্টটা দিয়ে দিছে। তো ফেস টু ফেস ফল্ট হোক অথবা আর্ট ফল্ট হোক, যাই হোক, আলটিমেটলি ট্রিপ কয়েলে সিগন্যাল চলে যাবে। ঠিক আছে, আরেকটু আগাই। এটা হলো অ্যাপ্লাইং সার্কুলেটিং কারেন্ট সিস্টেম টু ট্রান্সফর্মার। মনে হবে যে এই টপিকগুলি আসলে কনফিউজিং বা নতুন নতুন শুনতেছে। আমি বাংলায় সুন্দর করে বুঝাই দিই যে এই যে সার্কুলেটিং কারেন্ট সিস্টেমের প্রোটেকশন, এটা আমরা
এই কোর্সে প্রথম ইউজ করেছি অল্টারনেটরে বা জেনারেটরে। নিশ্চয়ই ভুলে গেলে চলবে না, যদি ক্লাস মিস করো এবং এর মধ্যে সেগুলি যদি কাভার করে না থাকতে পারো তাহলে মহা সমস্যা। এই সার্কুলেটিং কারেন্ট আমরা প্রথমে ইউজ করেছি এবং তার ইয়েগুলি আমরা যে লজিকে সে কাজ করে এটা ডেভেলপ করেছি আমরা হচ্ছে অল্টারনেটরের ক্ষেত্রে। এখন সেই একই জিনিস আমরা ট্রান্সফরমারে ইউজ করব, যেমন একটু আগে একটা করলাম, করে দেখে দিলাম এভাবে করা যায়। কিন্তু ট্রান্সফরমারের সব ধরনের প্রোটেকশনে এটা ইউজ করা যায় না, এবং কেন যায় না সে কারণগুলি এখানে ব্যাখ্যা করতেছি। কনফিউজ হয় না, যে সমস্ত ট্রান্সফরমারে ফোকাস দেওয়া যায় সেখানে তো দিল, যেখানে দেওয়া যায় না সেখানে এখন আমি যে ট্রান্সফরমারে আমি ইউজ করব এটা জেনারেটরের মতো করে করতে চাচ্ছি, কিন্তু আমি করতে পারবো না। এখন কেন পারবো না এটা এখানে ব্যাখ্যা দিছি। তবে এই সার্কিট থেকে একটু বোঝাই, এই সার্কিট থেকে একটু বোঝাতে গেলে আবার তোমাদের কারণ এখানে যা যা আঁকা নাই সেগুলি আমি বলবো, তো তখন তোমাদের আবার একটু ইয়ে লাগতে পারে যে তাহলে যেটা হয় না সেটা আঁকতেছে কেন। এই যে যেটা আঁকা হয়েছে এটা কিন্তু হয়, এটা এটা কি করলো, এটা তোমার হচ্ছে লিকেজ এবং ওভার কারেন্ট প্রোটেকশন দিলাম। এখন আমরা বলতেছি যে আরো কিছু সমস্যা, যেমন সেটা এই সার্কিট থেকে দেখাতে চাই না কারণ অনেকে ভুল বুঝবা। আমি এই ট্রান্সফরমারে আরো একটা সার্কিটে যে দেখাচ্ছি, এই যে এখান থেকে দেখাচ্ছি, দেখো এখান থেকে আমি একটা জিনিস দেখাচ্ছি যে সার্কিটিক্যাল স্কিম অফ মার্চ প্রাইস, না মার্চ প্রাইজে তোমার যখন এটা যখন জেনারেটর ছিল, একটু চিন্তা করো, যখন এটা জেনারেটর ছিল তখন এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে জেনারেটরের একটা ফেজ ছিল, তারপরে এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে জেনারেটরের আরেকটা ফেজ ছিল, এই পয়েন্ট এবং এই পয়েন্টের মধ্যে জেনারেটরের আরেকটা ফেজ ছিল। এখন এইটা তিনটা মূলত জেনারেটর তিনটা ফেজ ছিল, আর আমরা দুই দিক থেকে এই সিটি লাগিয়ে এনে তারপর এইভাবে আমরা প্রোটেকশন দিয়েছিলাম। ওই প্রোটেকশন আর এই প্রোটেকশনের মধ্যে একটা জায়গায় যে ফারাক আছে সেটা তোমাদের একটু বুঝতে হবে। এটাই হচ্ছে বলতেছি যে ট্রান্সফরমারের জন্য ভিন্নতা, মানে বা ভিন্ন রূপ তার থেকে জেনারেটর থেকে। জেনারেটরে এখানে একটাই কয়েল হওয়ায় এই সিটি এবং এই সিটি একই রকম সিটি ইউজ করতে হয়। আর তোমার এখানে তোমার ট্রান্সফরমারে হচ্ছে যে ট্রান্সফরমারের যদি ইউনিটি টার্নস রেশিও না হয়, মানে টার্নস রেশিও 1 যদি না হয়, তো ট্রান্সফরমারের টার্নস রেশিও তো 1 সাধারণত হয় না। কারণ এটা ট্রান্স রেশিও 1 করার মানে হচ্ছে, এক রাখার মানে হচ্ছে তোমার স্টেপ আপও না স্টেপ ডাউনও না। তো এখন কষ্ট করে এরকম ট্রান্সফরমার কে বানাবে যদি তা থেকে আমি আপ ডাউন করতে না পারি। কেন মানুষ আপ ডাউন করার চেষ্টা করে এটা তুমি জানো, যে আপ ডাউন করার চেষ্টা করে বিকজ আপ ডাউন করার প্রয়োজন হয়। ভোল্টেজ জেনারেশনের পরে বাড়াতে হয়, আবার ডিস্ট্রিবিউশনের সময় কমাতে হয়। তো ইউনিট ট্রান্সফরমার দিয়ে তো ইউনিটি দিয়ে তো চলবে না। তো এটা যখন চলবে না তখন আমাদের ধরে নিতে হবে যে প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে অফ দ্য পাওয়ার ট্রান্সফরমার, দিস ইজ কল পাওয়ার ট্রান্সফরমার, এর প্রাইমারিতে এবং সেকেন্ডারিতে ভিন্ন ভিন্ন কারেন্ট আছে। তাই যদি হয় তাইলে তোমার এখানে সিটি গুলি এমন ভাবে নিতে হবে, সিটিগুলি এমন ভাবে নিতে হবে যেন তাদের প্রাইমারি ট্রান্স রেশিও ওখানকার কারেন্টের সাথে মিলে এবং সেকেন্ডারি যেন একই থাকে। বোঝা গেছে কিনা কথার কথা? যে মনে করো এই ট্রান্সফরমারের ট্রান্স রেশিও এখানে হচ্ছে 10 আর এখানে হচ্ছে 1। ট্রান্স রেশিও মনে করো যে এখানে 10 আর এখানে হচ্ছে 1, এর মানে হচ্ছে এইখানে কারেন্ট 10 গুণ আর এখানে কারেন্ট 1 গুণ, এরকমই হওয়ার কথা। মানে যেদিকে ট্রান্স রেশিও বেশি সেখানে কারেন্ট হচ্ছে কম। এখানে কারেন্ট যদি 1 অ্যাম্পিয়ার হয় এখানে হচ্ছে 10 অ্যাম্পিয়ার। একই ট্রান্স রেশিও অনুযায়ী আমরা একটু হিসাব করে যাই, যে মনে করো এইখানে হচ্ছে 100 অ্যাম্পিয়ার কারেন্ট, তাইলে এখানে কিন্তু 1000 অ্যাম্পিয়ার কারেন্ট হবে। এখন এই 1000 অ্যাম্পিয়ার কারেন্টকে যদি আমি 5 অ্যাম্পিয়ারে নিয়ে আসতে চাই তাহলে আমার ট্রান্স রেশিও হবে 200/5, সরি ট্রান্স রেশিও হবে 200। ট্রান্স রেশিও হবে 200, মানে হচ্ছে 1000 অ্যাম্পিয়ার কে 5-এ নিয়ে আসে। 1000/5 মানে হচ্ছে 200:1 আর কি। হ্যাঁ, মানে 200 ভাগের 1 ভাগ করে ফেলবে, 200 ভাগের 1 ভাগ, তার মানে 1000 অ্যাম্পিয়ারকে 5 অ্যাম্পিয়ার করে ফেলবে এখানে। এই জায়গায় কিন্তু ট্রান্স রেশিও তখন হতে হবে, এই ট্রান্স রেশিও বলতে ভোল্টেজ উল্টা, অর্থাৎ এখানে হতে হবে
1 1 মানে হচ্ছে যে তোমার 1000-এর জায়গায় হলো 100 অ্যাম্পিয়ারকে সে 5 অ্যাম্পিয়ারে কনভার্ট করবে। আলটিমেটলি এই সিটিগুলির সবারই আউটপুট কারেন্ট কমে চলে আসলো সমান সমানে, কিন্তু ইনপুট কারেন্ট কিন্তু ভিন্ন ভিন্ন। এটা বোঝা গেছে কিনা? তো ট্রান্সফরমারে এই কাজটা করা লাগে, কিন্তু জেনারেটরে কিন্তু এদিকে যা বসাইতাম এদিকেও সেই সিটি বসাইতাম। এখন কিন্তু ভিন্ন ভিন্ন সিটি বসাতে হবে এবং সিটিগুলির ট্রান্সরেশিও হবে, মানে একই সাথে তিনটার সবগুলি সমান হবে, কিন্তু প্রাইমারি সিটিগুলি ট্রান্সরেশিও সেকেন্ডারি সিটির ট্রান্সরেশিও সমান হবে না। তাদের প্রাইমারি কম বেশি হবে ডিপেন্ডিং অন দা ট্রান্সরেশিও অফ দা, এটা কি বলে, পাওয়ার ট্রান্সফরমার। সবসময় পাওয়ার ট্রান্সফরমার নাও হতে পারে, অন্য ট্রান্সফরমার হতে পারে, বাট আমরা শব্দটা হচ্ছে যে যার ট্রান্সফরমারকে প্রোটেকশন করতেছি সেই ট্রান্সফরমার ট্রান্সরেশিওর রিভার্স হবে, রিভার্স। এইটা কিন্তু মনে রাখতে হবে, এই করতে হবে। এখন এইখানে যদি তুমি দেখো যে এই ট্রান্সফরমারে কি করতেছে, যে আমরা এইখানে এইটা এইটা দুটো থেকে সেকেন্ডারি সমান পাওয়ায় এইটার মধ্যে দিয়ে কিন্তু জিরো কারেন্ট যাচ্ছে, কারণ একটা কারেন্ট একদিক দিয়ে। এক মিনিট, ফোন। ওকে ওকে, তাহলে এখন ব্যাপারটা বুঝলা যে ইফ ইট ওয়াজ জেনারেটর, তাহলে আমরা এখানে এখানে একই সিটি বসাতো, ছয়টা সিটি এক হতো, আর এখন তিনটা সিটি হবে একরকম, অন্য তিনটা সিটি হবে আরেক রকম, যেন তাদের সেকেন্ডারি কারেন্ট সমান হয়। তাহলে ওই সেকেন্ডারি কারেন্ট সমান থাকে, এইগুলিকে এতদিনে তোমরা শিখে গেছো, এটাকে বলে পাইলট ওয়্যার বলে। তাহলে এই পাইলট ওয়্যারের মধ্যে দিয়ে যে কারেন্ট থাকবে, ওর সাথে আমরা এই যে তিনটা কয়েলকে যদি আমরা যুক্ত করে দেই, কার সাথে কি করেছি দেখো, যে পাইলট ওয়্যারের সাথে এই যে নিউট্রাল পয়েন্ট, এটা হলো নিউট্রাল পয়েন্ট। আমরা যদি যুক্ত করি তাইলে আমার এখানে নর্মাল অবস্থায় জিরো থাকবে, নাথিং বাট এই যে তিনটার যোগফল জিরো আর কি। আর যদি যে কোনো একটা ফল্ট হয় বা কিছু হয়, ওই সেই অনুযায়ী এক্স্যাক্টলি ট্রান্সফরমারে তাই হবে যা জেনারেটর হয়েছিল। এখানে একটা কথা বলি, যে এই পাইলট ওয়্যার গুলি টেনে আলটিমেটলি এটার কানেকশন দিয়েছে, কিন্তু দেখো এই তিনটাকে যোগ করেছে, তো তিনটাকে যোগ করার কারণে এটা হয়েছে হচ্ছে নিউট্রাল পয়েন্ট, তার মানে স্টার কানেকশন। এই তিনটা সিটি কিন্তু স্টার কানেকশন। বিষয়টা এরকম যে যখন এইটাকে যদি আমি ট্রান্সফরমার ধরি, যেটা যে জায়গাটা অল্টারনেটর ছিল, মানে ইন্টারনাল, আমি দুই দিক থেকে প্রোটেকশন দিচ্ছি, দুই দিকটা কিন্তু সংযুক্ত থাকে পাইলটে, সেক্ষেত্রে আমার বামের পাইলট ডানের পাইলট এই জিনিসগুলি সবই কিন্তু আসলে যে সিটির সাথে লাগবে, এবং সিটিগুলি থাকবে নিউট্রাল। এই কিন্তু আমি বাস্তবে যখন আমি প্রত্যেক সাইডে আলাদা করে প্রোটেকশন দিব, ওইখানে কিন্তু একটা সমস্যা আছে, সেটা কিন্তু দেখে নিতে হবে, যে এত সহজে তোমাকে কেউ রেডি করে দিবে না। সেই জন্য এই নিয়মটা ভালো করে জানো, নাইলে কিন্তু বিপদে পড়তে যাচ্ছ। সেই নিয়মটা আবার বলি, দেখো, সেটা হচ্ছে এই কানেকশনটা কি স্টার নাকি ডেল্টা? বলো তো, এটা কি কানেকশন? হ্যাঁ হ্যাঁ,
তো যেইটার ট্রান্সফরমারের যে সাইড ডেল্টা কানেকশন থাকবে ওইখানে তোমার এই সিটিগুলি হবে স্টার কানেকশন, আর এখানেও কিন্তু ডেল্টা দেখো, সেজন্য এটা স্টার কানেকশন। মানে আমরা এই জায়গায় হচ্ছে 3-4 রকমের কানেকশন দেখাই নিলে তোমরা ভালো ট্রেন্ড আপ হতা, কিন্তু সেটা আহ, মানে এখানে বইয়ে নেই, আর সময়ের অভাবে আমি বইয়ে না থাকলে তো দুনিয়া অনেক কিছু আছে যেটা তুমি অনেক বই পড়লে বা আস্তে আস্তে অভিজ্ঞতা থেকে জানতে পারবা। তো আমি বলতেছি সেই সমস্যাটা যে হবে সেটা আমি আগের থেকেই বলে রাখতেছি, যে এখানে বইয়ে আরো 2-3টা ফিগার তারা দিলে তোমাদের বুঝতে ভালো হতো যে যদি এইটা স্টার হয় আর এইটা ডেল্টা হয় তাহলে এখনকার মতো এখানে কিন্তু স্টারে লাগবে, কিন্তু এই সিটিগুলি কিন্তু ডেল্টায় লাগাতে হবে। অর্থাৎ এই ট্রান্সফরমারের কোনো সাইড ওয়াইন্ডিংসটা যা থাকবে তার বিপরীত স্টাইলে এই হচ্ছে সিটি কানেকশন দিতে হবে। এখন এখানে হচ্ছে কি, এখানেও ডেল্টা এখানে ডেল্টা হয়, এখানে স্টার হয়েছে এবং দুই দিক থেকে টেনে এনে লাগাই দিচ্ছে, অনেকের কাছে মনে হবে যে এটাই বোধ হয় করতে হয়। এটা যে এটা করা না, ওইটা যেটা আমি এখন বললাম ওইটা যে নিয়ম, এটা ডায়াগ্রাম থেকে বোঝা যাচ্ছে না। বুঝতে পারছো? মানে আরো আরো বই ঘাটলে তোমার এটা ক্লিয়ার হবে। বাট এখানেও করা যাবে, প্রবলেম করার সময় আমি এটা সলভ করে দিচ্ছি। কিন্তু এটা কিন্তু মনে রাখবে, এটা এটা ফান্ডামেন্টাল রুল, যে যেই সাইডে তুমি প্রোটেকশন দিবা ওই সাইডের মেইন কয়েলে যা আছে তার অপোজিট করতে হবে। এখানে আছে হচ্ছে ডেল্টা, স্টার কানেক্ট করেছে, এখানে ডেল্টা স্টার কানেক্ট। আচ্ছা, সময়ও চলে যাচ্ছে, আমি একটু যাই, প্রবলেম করানোর আছে, তাহলে ওই নিয়মটা এখানে বুঝলাম। তো এইখানে তোমার ওই কথাটা বলা আছে, উইন্ডিং এর উল্টা কারণে সিটি কারেকশন দিতে হয়, কারণ হচ্ছে এইটার তোমার অনেক কারণ আছে। তোমার এটা তো ওই শুধু বই পড়লে হবে না। মনে করো যে আমাদের দেশে যে ইয়াগুলি আছে, ওই যে আইপিপি বলেছি আমি, আইপিপি, হ্যাঁ, তো আইপিপি বলেছি, এই আইপিপি গুলি হচ্ছে প্রাইভেট পাওয়ার প্রডিউসার, কিন্তু ক্যাপটিভের সাথে তাদের একটা ডিফারেন্স আছে। ক্যাপটিভ বলতে বোঝায় কোনো ইন্ডাস্ট্রিতে নিজস্ব প্রোডাকশনের জন্য যেটা বানায়, আর আইপিপির ডেফিনেশন হচ্ছে যে নিজস্ব কিন্তু এটা তার সরকারের কাছে বিক্রি করতে সে চুক্তিবদ্ধ, অথবা সরকার না কিনলে বরং তার টাকা দিতে হবে, মানে এটা হলো গ্রিডের অংশ। তো এইসব জায়গায় যত জেনারেটর আছে, এই জেনারেটর গুলির আর্থিং করার সময় কিন্তু এই প্রোটেকশনের তোমার হচ্ছে এই নীতিটা ইউজ করা হয়, যদিও আর্থিং এর ক্ষেত্রে ওরকম কোনো নিয়ম নাই। আমার কথা বুঝছো কিনা? আর্থিং হচ্ছে তোমার মনে করো যে জেনারেটর সাধারণত তোমার সব সময় স্টার কানেক্টেড থাকে জেনারেটর, ওটা কিন্তু অল্টারনেটর যেগুলি ওগুলি ডেল্টা কানেকশন থাকে না। ট্রান্সফরমার যেমন থাকে ওখানে ওরকম থাকে না, সব সময় স্টার কানেক্টেড থাকে, সব সময়। সবসময় স্টার কানেক্টেড থাকলে সেইখানে আর্থিং যেহেতু স্টার কানেক্টেড আসে, ওই সাইডের যে ট্রান্সফরমার লাগানো হবে, আমি জানি না এই উত্তরটা বুঝলে তুমি ধরতে পারবে কিনা কাহিনীটা, যে একটা জেনারেটরের ওখানে যেহেতু স্টার, তাইলে এরপরে যে ট্রান্সফরমারটা বসায় যেটা দিয়ে তারা গ্রিডে কানেক্ট করে, আইপিপির কথা বলতেছি, বড় বড় পাওয়ার স্টেশনের কথা বলতেছি না, এগুলো সব ছোট ছোট। সেখানে ট্রান্সফরমারের প্রাইমারি কি হওয়া উচিত এটা বলো তো? মানে স্টার হবে না ডেল্টা হবে বলো? হ্যাঁ, স্টার হবে, কিন্তু একজাক্টলি উল্টা কাম তারা করে, মানে হচ্ছে ওইখানে তাদের ডেল্টা থাকে ওই জায়গায়, আর তারা তার সেকেন্ডারিটাকে স্টার করে ওইদিকে দিয়ে দেয়। মানে মিলবে না কিন্তু তোমার, কিন্তু এগুলি উম, ওই প্রোটেকশনের কিছু ঝামেলার কারণে এই কাজগুলি করে। বুঝতে পারছো? সত্যি কথা বলতে কি, যে সবকিছু বইয়ের থেকে পড়তে গেলে তো জিনিসটা পাওয়া মুশকিল। এই মাত্র কিছুদিন আগে তোমার হচ্ছে 4.5 মেগা একটা ট্রান্সফরমার এখানে টেস্ট করতে আনছিল। তোমাদের আমি এটা বলছি কিনা আমি জানি না, বলছি মনে হয়, প্রথম দিকে ক্লাসে বলেছি 4.5 মেগা। তো সেই আমাদের এইখানে গত বছরের এপ্রিল মের এপ্রিল মের আগে পর্যন্ত এখানে ক্যাপাসিটি ছিল মাত্র 500 মেগা, 500 কিলো টেস্ট করা যেত, মাত্র 500 কিলো, মানে 0.5 মেগা। তো এখানে আমাদের হাই ভোল্টেজ ল্যাবের ফুল হাই ক্যাপাসিটি
তো যাইতে পারিনি, আমাদের সেখানে তো কয়েকশো কোটি টাকা লাগবে, কোথা থেকে যাব? স্টিল মানে ব্যাকগ্রাউন্ডে কাজ করতেছি বিভিন্ন জায়গা থেকে ফান্ড টান্ড আনা যায় কিনা। তো আমি সংক্ষেপে বলি যে এই মাত্র কয়েক লাখ টাকা খরচ করে এখানে বিভিন্ন হাই ভোল্টেজ এর ট্রান্সফরমার টেস্টের এগুলি তৈরি করছি আমি গত বছর। হ্যাঁ, তো স্টিল মাশাল্লাহ প্রত্যেকটা হাই ভোল্টেজ ট্রান্সফরমার টেস্টের ওই টিমে আমি থাকি। কিন্তু আমার সাথে যে 6 জন শুরু করছিল একজন মারা গেছে, উনি তো কোভিডে মারা গেছে। বাকি যারা আছে তারা কিন্তু প্রত্যেকটা টেস্ট থাকে না, কারণ তারা আসলে এই টেস্টের সেট আপ গুলি নিজেরা বুঝে করতে পারে নাই। সত্যি কথা, মানে সেইভাবে করতে পারেনি, অনেকে অন্য লাইনের লোক তো। ইচ অ্যান্ড এভরিটার সাথে আমি থেকে থেকে এগুলি আমি করেছি। তা আমি তোমাদের বলতেছি যে আমি পর্যন্ত এই আইপিপিরা যে ওইটা করে এটা জানতাম না, কারণ ওগুলি সাধারণত কোনো বই টয়ে দেখি নাই, বরং উল্টা দেখেছি। বই দেখেছি যে তুমি যেটা বললা ওখানে স্টার থাকে, তাহলে ট্রান্সফরমার স্টার থাকে। ওখানে 4.5 যেটা টেস্ট করতে নিয়ে আসছে সেটা হলো 11 কেবি আউটপুট আর হচ্ছে 415 ভোল্টেজ ইনপুট। এখন ওখানে দেখি উল্টা করে বানানো। হুম, উল্টা করে বানানো, এবং এটা কিনে নিয়ে আসছে চায়না থেকে। এবং যিনি এটার কোম্পানির মালিক, উনি এক সময় আমার পাশের রুমেই থাকতেন হোস্টেলে, শেরেবাংলা হলে। হুম, এবং উনি হচ্ছে আমার 3-4 বছরের সিনিয়র আর কি। তো আমি তাকে বললাম যে আপনি এটা কানেকশন এখন লাগাবেন কিভাবে? বলে আমরা তো এইভাবেই করি। তাই আমি বললাম এইভাবে করেন, বিষয়টা ব্যাখ্যা করেন কেন এরকম করেন। তখন বলল যে মূলত খরচ কমায় নিয়ে আসার জন্য, নাইলে আর্থিং সিস্টেম এমন করতে হয়, মানে তুমি তো স্বাভাবিকভাবে তুমি চেষ্টা করবা 3-এর সাথে 3 মিলাইতে, 4-এর সাথে 4 মিলাতে এইভাবে, কিন্তু ওটা না। এটা এই টেস্টটা করতে যে দেখলাম প্রাইমারি হচ্ছে গিয়ে তার মানে যেদিক থেকে জেনারেটরের সাথে লাগবে, জেনারেটর তো 415 তৈরি করতেছে, 11 করতেছে না, এগুলি ছোট ছোট জেনারেটর। হ্যাঁ, তো ওই দিকে ডেল্টা, অথচ ওটা ওখানে আছে কিন্তু স্টার। সো কিছু জিনিস এরকম আছে, শুধু ওইটা না, এখানেও তুমি তাই দেখবা। এই যে এই প্রোটেকশনের প্রবলেম যেটা করা আছে, যা হোক, আমার মনে হয় ক্লাস খুলে রেখে এত ডিটেল আলাপ করা ঠিক না। মূল টপিকটা আগাইতে দাও। তোমার আরো কোয়ারিজ থাকলে মানে সাইড লাইনে কোনো সময় ফোন করো বা মিটিং জুমে যুক্ত হয়েও আরো ডিটেল ব্যাখ্যা করে দেওয়া যাবে। এখন এইখানে ঘটনা দাঁড়াচ্ছে এইটা, কোথায় গেলাম, এই যে এখানে যে তোমার সিটিগুলি কানেকশন করার সময় অবশ্যই এইটার অপোজিট করতে হবে। এটা এইটা এই 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 রক্ষার জন্য তোমার হচ্ছে অনেক কিছু করা লাগতে পারে। ওকে, তো এইখানে কিন্তু এই যে ডেল্টা অবলিক ডেল্টা, ডেল্টা অবলিক স্টার, স্টার অবলিক ডেল্টা, ডেল্টা স্টার অবলিক স্টার, এগুলো হলে কি হতো সেইগুলি তারা দেখাইতে পারতো। বইয়ে ওটা দেখাই নাই আর কি, এটা অত গুরুত্ব দেয়নি, কিন্তু বিষয়গুলি গুরুত্বপূর্ণ এবং প্রবলেম করতে গেলে এটা বুঝতে পারবা। তো মোটামুটি হয়ে আসছে যে তোমার এটা হলো আমরা বোধহয় প্রবলেম সলভ করলে এখন এটা বুঝতে পারবো। প্রবলেমটা সলভ করি মোটামুটি, এটা হলে কিন্তু তোমার ট্রান্সফরমার হয়ে যাচ্ছে, প্রোটেকশন স্কিম পুরোটা শেষ হয়ে যাবে। অর্থাৎ এখানে একটা কথা বলে শেষ করে রাখি, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে শুরু করছিলাম, একটু দেখো তোমরা, আমরা এখান থেকে শুরু করছিলাম। সেটা হচ্ছে যে এই যে তোমার অল্টারনেটরের ক্ষেত্রে এটা যেমন ইউজ করেছি, ট্রান্সফরমারের ক্ষেত্রে ইউজ করতে গেলে কি সমস্যা, এই যে একটা সমস্যার কথা বলেছি, একটা সমস্যার কথা বলেছি। এবং এইখানে যে শেষে যে কথাটা বলতেছি দেখো, সেটা হচ্ছে therefore the current entering and leaving the pilot wires at both ends are the same and no current flow through the relay। এটা তো বুঝলাম যে এইভাবে কাজ করে। শেষ লাইনটা কি দেখো, যে such short circuits are better taken care of by বুকলস রিলে। মানে হচ্ছে আমরা কিন্তু আগেই বলেছি ট্রান্সফরমারের জন্য বুকলসটাই প্রাইমারি প্রোটেকশনের জন্য ধরে নিচ্ছি, যদি সেটা ওই শর্তের মধ্যে পড়ে। মানে হচ্ছে অয়েল ট্রান্সফরমার রেটেড অ্যাবাভ 500 kVA, তাইলে সেই ক্ষেত্রে এই যে শর্ট সার্কিট ফার্কিটের জন্য এই আমরা যত স্কিম এখানে আলাপ করলাম, মূলত অল্টারনেটর দেখে দেখে, যে অল্টারনেটর হয়েছে এখানেও হবে, আমরা বলতেছি সেটা ভালো হবে না। বুকলস উইল টেক বেটার কেয়ার এইটা। কিন্তু ওই শর্তের বাইরে যে যদি আমি পড়ি, তখন তো আমি বুকলস ইউজ করতে পারবো না। তখন আমাকে বাধ্য হয়ে আমাকে যেতে হবে এই মার্চ প্রাইস। আর মার্চ প্রাইসে গেলে আমাকে এই দুটো প্রবলেমের কথা কিন্তু মনে রাখতে হবে।
বুঝতে পারছো? এই যে এই দুটো প্রবলেম এখানে ডিসকাস করা হয়েছে, এটা প্রমাণ। তো এই হচ্ছে এটা সারাংশ। এখন প্রবলেম করি আমরা। থ্রি ফেজ ট্রান্সফরমার যার হচ্ছে এক সাইডে ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট, অন্য সাইডে ভোল্টেজ হচ্ছে 11,000 লাইন ভোল্ট। হ্যাঁ, তার মানে প্রাইমারিতেও লাইন ভোল্ট, সেকেন্ডারিতেও লাইন ভোল্ট। কারণ ফেজ ভোল্টেজের কথা তো কোথাও বলেনি। থ্রি ফেজ ট্রান্সফরমার এত এত, এখন ফেজ কিনা আমরা অবশ্যই এইটা থেকে বুঝবো। এত ভোল্ট কানেক্টেড ইন স্টার ডেল্টা, তার মানে এই ডেল্টা সাইডে এই যে যে 11,000 ভোল্ট, এটা কিন্তু তার লাইন ভোল্টেজও আবার ফেজ ভোল্টেজও। কিন্তু এই সাইডে এটা হচ্ছে লাইন ভোল্টেজ, মানে ফেজ ভোল্টেজ হচ্ছে এর চেয়ে কিন্তু কম, এটা বাই √3। এই যে 220/√3, এটা হচ্ছে এই সাইডে আমার ফেজ ভোল্টেজ। দ্য প্রোটেক্টিভ ট্রান্সফরমার 220 সাইডে কারেন্ট রেশিও হচ্ছে 600/5। হোয়াট শুড বি দ্য সিটি রেশিও 11 কেবি সাইড? এইটা সলিউশন করার জন্য আমি তোমাদের সলিউশনটা বলে দিই, যেটা কি করে করতে হয়। যে আমরা যখন একটা ট্রান্সফরমার, কারেন্ট ট্রান্সফরমারে পাই যে 600/5, কথাটার মানে কি? মানে হচ্ছে যে আমার সিটির ওই সাইডে আছে 5, আর এই সাইডে মানে হচ্ছে ট্রান্সফরমারের লাইনের সাথে আমি যেটা লাগাবো সেখানে আছে 600 অ্যাম্পিয়ার। সেজন্য আমাকে ধরে নিতে হবে যে এইটার ভিতর দিয়ে 600 অ্যাম্পিয়ার যাচ্ছে, এটাকে আমাকে ধরে নিতে হবে। এইটার মধ্যে এই যে 220 ভোল্টেজের যে ট্রান্সফরমার, এইটার লাইনের মধ্যে দিয়ে আমার 600 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, তাইলে আমি ওখানে পাবো হচ্ছে 5 অ্যাম্পিয়ার। এটা আমাকে ধরে নিতে হবে। তোমাদের মনে আছে কিনা, আলটিমেটলি এই সাইডেও কিন্তু 5-এ আসতে হবে। এই সাইডে 5, ওই সাইডেও আমার 5-এ আসতে হবে। তখন ওই সাইডের সিটি রেশিও কত হবে? সিটি রেশিও মানে হচ্ছে এক সাইডে তো 5, এই সিটির এক সাইডে তো 5, ওই সাইডে প্রাইমারিতে কি হবে? এখন যদি আমার ওই সাইডে 5 না হয়, তাহলে তো আমি যে প্রোটেকশনে তো দেখা যাবে যে ট্রান্স রেশিওর কারণে কোনো কিছু ঘটার আগেই দুটোর মধ্যে কারেন্ট ডিফারেন্স এসে তো এটা কিছু ঘটিয়ে দিচ্ছে, সেটা তো হইতে পারবে না। তাইলে এখন আমি যদি এইটার প্রাইমারিতে কারেন্ট ধরি 600 অ্যাম্পিয়ার, তাহলে আমি চলে যাই যে এখানে কারেন্ট কত, এইভাবে চলে যাই যে এইটার প্রাইমারিতে কারেন্ট হচ্ছে 600 অ্যাম্পিয়ার, এটার প্রাইমারিতে কত। এখন প্রশ্ন হচ্ছে যে এইটার প্রাইমারিতে যে কারেন্ট আসবে, সরি সরি আমি প্রাইমারি বলতেছি, মানে এইখানকার লাইনে যে কারেন্ট, এইখানকার লাইনে কত, সেটা আমি ওখান থেকে চলে যাব। চলে গেলে তাহলে এইটাতে রেশিও আসবে, সেই রেশিও দিয়ে আমার এইটাকে 600-কে ভাগ করলে, হ্যাঁ, তার মানে এটা ছোট এটা বড়, এখানে কিন্তু কারেন্ট কম, এই 600-কে ওটা দিয়ে ভাগ করলে আমি এখানকার কারেন্ট পেয়ে যাব। কিন্তু এইদিকে হচ্ছে আমার ডেল্টা, তার মানে আমি কারেন্টটা পাবো ওখানে। ওই কারেন্ট কিন্তু আবার লাইন এবং যে তার নিউট্রাল আছে, সরি লাইন এবং ফেজ আছে, তার মধ্যে ভাগ হবে। কাজেই সেখানে আবার √3 আর একটা রেশিও থাকবে, সেইটার অনুপাতে আমি সেকেন্ডারিতে 5 আছে ধরে নেই, প্রাইমারি রেশিওটা পাবো। মানে যারা বুঝতে চাচ্ছ না বা বুঝতে পারেন, আমি এখানে একটু একে দেখাই, তাইলেই এটা ক্লিয়ার হবে যে এখানে আসলে হচ্ছেটা কি। ওকে, দেখো, আমি একটা ট্রান্সফরমার আছে এইভাবে, এইভাবে একটা ট্রান্সফরমার আছে এইভাবে আছে, হুম, এই এই এখন সিটি লাগাতে হবে হচ্ছে আমার এই যে এই সাইডে যেটা স্টার, এখানে সিটি লাগাতে হবে কিন্তু ডেল্টার মতো করে। তার মানে এইটা, এটা একটা ফেজ, যে ফেজের সাথে এইটা লাগানো আছে, আর এইটা, এটা একটা ফেজ যেটা এটার সাথে এইটা লাগানো আছে, আর তার মানে এই দুটো থেকে একটা তার বেরোবে, সেটা হচ্ছে এই তারটা। এই আমি সিটির তার বের করবো, সিটি সিটি মানে এই 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 সিটির এই কয়েল আর এই কয়েল, এখান থেকে একটা, এটা হলো লাইন, এটা হচ্ছে লাইন, এটা হচ্ছে লাইন। আমি এই কয়েলের এই প্রান্ত আর এই কয়েলের এই প্রান্ত থেকে আমি একটা বের করলাম, আর এখানে সিজিটা এই যে এটার সাথে লাগছে, তাহলে এখান থেকে আর একটা বের হতে পারতো। আর এইটা এবং এইটা, এই যে এখান থেকে একটা, তার মানে দেখো
এই পয়েন্টটা লাগানো আছে এই তারের সাথে, এই পয়েন্টটা লাগানো আছে মাঝের তারের সাথে, আর এটা হচ্ছে এখানে। এখন এই তিনটা পয়েন্ট চিন্তা করলেই কিন্তু তোমার এখানে সিটি কিন্তু ডেল্টা হয়ে গেল। সিটি ডেল্টা কেন লাগবে? সিটি ডেল্টা লাগবে কারণ এখানে স্টার আছে। আর এখানে আমার সিটি লাগবে হচ্ছে আমার জাস্ট দেখো এই এই তার মানে এইটা হচ্ছে নিউট্রাল। আর এখান থেকে একটা কয়েল বের হবে, এখানে একটা কয়েল বের হবে, এখানে একটা কয়েল বের হবে, ব্যাস। এই যে আমার এখানে তিনটা কয়েল বের করার কথা ছিল, এই যে তিনটা কয়েল আছে, দেখো এই তিনটা কয়েল আছে আমার, এই যে একটা, এই যে একটা, এই যে একটা। কিন্তু তিনটা কয়েল থাকলেও আবার এখানে কিন্তু তারা ডেল্টা কানেক্টর আছে। আর এখানে আমি তিনটা কয়েলের একটা পয়েন্টে তাদের শর্ট করে দিয়েছি, আর তিনটা কারেন্ট বের হয়ে গেছে। এই হচ্ছে আমার সিটি বের হয়ে গেছে। কথা হচ্ছে যে এই লাইনের মধ্যে আমি কারেন্ট পাবো হচ্ছে 5, এই লাইনের মধ্যে আমাকে কারেন্ট পেতে হবে 5। কিন্তু এইখানে এই যে এইটার মধ্যে কারেন্ট কিন্তু আছে 600, মনে রাখতে হবে এটা কিন্তু আছে 600। কথা হচ্ছে যে সরি 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 ভেরি সরি, এইখানে 600 এটার মধ্যে না, এখানেই তো 5, এটা তো একই কথা, এখানে 5। আমার হচ্ছে গিয়ে এই এই তারের মধ্যে আছে 600। একইভাবে আমি তো এখানে 5 নিয়ে আসছি, 5 আসতে হবে, দুই দিকে সমান আসতে হবে। তো এইগুলির মধ্যে কত আছে, এখানে কত আছে বা এখানে কত আছে? ঠিক আছে, এইটা যে কোনো একটা জানলেই হয়, কারণ একটা থেকে আর একটা, এখানে যে কারেন্ট আছে এটা তার √3 টাইম গুণ বেশি। এখানে কিন্তু একই, কারণ এই যে আমার গেসের লাইনটা, এই লাইনের সব জায়গায় 600, লাইনের এনি হোয়ার 600। ঠিক আছে, তো এটাকে একটু এখন করে দেখাচ্ছি যে হোয়াট শুড বি দ্য সিটি রেশিও। আমরা শুরু করি যে স্টার ডেল্টা পাওয়ার ট্রান্সফরমারের জন্য সিটি কানেক্টেড করতে হবে, যে এই স্টারের কাছে হবে ডেল্টা, আমি হাতে এঁকে দিলাম তোমরা দেখলা, ওখানে হচ্ছে 200। আর আরেকটা হচ্ছে অন্য সাইডে, যেখানে আমার হচ্ছে স্টার সাইড অফ দা ট্রান্সফরমার, যে এখানে লেখা আছে, ওখানে আমি ডেল্টা দিলাম, আর ডেল্টা সাইডের যে ট্রান্সফরমার ওইখানে আমার সিটি হবে স্টার। এই হচ্ছে আমার আয়া। এবং এখানে দেখানো হয়েছে যেটা আমি একটু আগে দেখাইলাম, সেটাই দেখো, যে এই যে এখানে কিন্তু এই যে তারা কিন্তু স্টার, দেখো এই যে এইটা 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 মিলে স্টার। সেটা কিন্তু এই যে দেখো এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল, এখানে একটা কয়েল, সেই কয়েলগুলি আবার এই পয়েন্ট এই পয়েন্ট এই পয়েন্ট করে ডেল্টা করে ফেলা হয়েছে। হ্যাঁ, এটাকে ডেল্টা করে ফেলা হয়েছে। আর এইখানে আমার ট্রান্সফরমার হচ্ছে আছে ডেল্টা, তো এখানে সিটি আমার স্টার করা হয়েছে। এবং আলটিমেটলি এটাকে গ্রাউন্ডে করে ফেলা হয়েছে। আর এই সিটিগুলি কিন্তু যে 6টা পয়েন্ট আমি বের করে রাখছিলাম, তার কিন্তু দুইটা 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 করে সিটি পেয়ার বলে, সিটি পেয়ার করে ফেলা হয়েছে। প্রত্যেকটা সিটিতে কিন্তু আমার হচ্ছে গিয়ে কারেন্ট আসবে কত, সেটা হচ্ছে এখন একটা কথা। তো আমরা তো বলেই দিয়েছি যে 5 করে আসবে, হ্যাঁ, কিন্তু 5 করে আসবে কোথায়? দেখো এইটার রেশিও দেওয়া আছে, কি বলা আছে যে এইখানে যখন 600 অ্যাম্পিয়ার কারেন্ট পাস করে, তখন এইখানে পাস করে 5। 5 মনে হয় তো সমস্যা হয়ে যাচ্ছে তোমাদের, 5। এখানে যখন 600, এই যে এখানে যখন 600, তখন এইখানে হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো এইখানে 5 অ্যাম্পিয়ার, এখানে 5 অ্যাম্পিয়ার, এখানে 5 অ্যাম্পিয়ার বানলাম। কিন্তু এই 5 অ্যাম্পিয়ার যখন এইটা ডেল্টা ডেল্টা হচ্ছে, তখন এখানে লাইনে কত? এখানে নিশ্চয়ই 5 × √3, তাই তো হবে। কারণ এখানে 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 প্রত্যেকটা ডেল্টার ওখানে 5, তাহলে এখানে হচ্ছে √3, তো এখানে হচ্ছে 5 × √3 কোণের মধ্যে কারেন্ট আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এখানেও তো 5 × √3 হতে হবে, কারণ এই দুই কারেন্ট সমান হতে হবে। ইন দ্যাট কেস আমার এইখানে কারেন্ট কত? তাইলে এইটার সাথে ওইটার রেশিও দিয়ে আমি আমি পেয়ে যাব হচ্ছে আমার আসল যে উত্তরটা চাইছে, মানে বলছে এই যে হোয়াট উইল বি দা সিটি রেশিও। তো ঠিক আছে, এখন বোঝা গেছে, এখন করা যাবে। প্রথমত ওই যে 200 সাইডে আমার কারেন্ট হচ্ছে 600, এটা আমার ধরে নিতে হবে। এটা কিন্তু কোনো কেভিএ দেওয়া নেই, কাজে আমি একজাক্টলি বের করতে পারবো না। কোনো কেভিএ দেওয়া থাকলে ভোল্টেজ দিয়ে ভাগ করে বের করা যেত, কিন্তু কেভিএ তো দেওয়া নেই। কিন্তু আমরা ধরতেছি, কেন ধরছি? যে সিটি রেশিও থেকে। হ্যাঁ, বলো। হ্যাঁ, কার বের করেছে? হ্যাঁ, কিন্তু তোমার সেটা করতে তো কোনো বাধা নাই, করতে কোনো বাধা নাই। তুমি এখানে পাচ্ছ
5 × √3, সেই জিনিসটাই তো তোমার বেশিরভাগে বুঝবে না। এতক্ষণ ধরে বুঝাইছি দেখে বুঝছো। প্রথমত যেখানে 5 দেওয়া আছে সেটা 5 × √3 কেন, এটা আমাকে বলো। না না, তোমার হচ্ছে বইয়ে এই প্রবলেমে আসার আগে কোনো জায়গায় তো স্পষ্ট করে তো বলে নাই এই বইটায় যে তোমার হচ্ছে বুঝতেছো না, করে দিলে পর তো সবাই সহজে, তুমি যেটা বলছো এটাই এক্স্যাক্টলি করতে হবে, কিন্তু সমস্যা হচ্ছে তোমার এই প্রবলেমের আগে সার্কিট কোনটা আছে, এটা আছে, এটাই তো বোধ, এটা এটা হলো না না এটা হচ্ছে বোধ ডেল্টা, কাজেই বোধ হচ্ছে এখানে স্টার, মানে এটা ভিন্ন ভিন্ন হলে যে মানে নানা রকম কম্বিনেশন চিন্তা করতে হয়, ইউ ডোন্ট নো দা, মানে ওইটা নাই দেখেই আমি এটা ব্যাখ্যা, আমার কথা বুঝতে পারছো। এখানে তো আর কোনো স্কিম গুলি তো দেওয়া নাই। এই যে এই জিনিসটা দেখো, এখানে তো তখনই বললাম এর একটা যদি স্টার একটা ডেল্টা হতো তাহলে কিন্তু তুমি এই সিটির মধ্যে ভিন্নতা পাইতা এবং এসে যাইতো। হ্যাঁ, তো ভিন্নতা পাচ্ছ তো তুমি প্রবলেমে এসে, তোমার তো প্রবলেম থেকে থিওরি শেখার কথা না, এখানে আসার আগে তো তুমি প্রবলেম পাচ্ছ না, পাচ্ছ এই যে এই একদিকে স্টার আর একদিকে ডেল্টা, এটা কি মানে স্কিমগুলি আগে আলোচনা হলে তো তোমার এই সমস্যা হতো না। এখন এটা তোমার সমস্যা দেখাই দিচ্ছি, এখন তুমি এটাকে শর্ট করে সলভ করে ফেলছো, ফাইন। কিন্তু এই ডায়াগ্রামটা তো তুমি আগে শিখো নাই, তার মানে এই ডায়াগ্রামটা ঠিক মতো আঁকতে পারলে প্রবলেম সলভ হয়ে গেল, তাই না? আদারওয়াইজ তোমার যে প্রাইমারিতে এখানে 5 এম্পিয়ার, এই 5 এম্পিয়ারকে তুমি 5 × √3 করতেছো কেন? 5 × √3 করতেছো কেন? করতে তো পারতাম না, তাই না? হ্যাঁ হ্যাঁ, তাহলে মূল জিনিসটা হচ্ছে যে যেখানে ট্রান্সফরমারের কানেকশন, সিটির কানেকশন তার উল্টা হবে, ওইটা ধরলে তখন ঠিক আছে। ওকে, তাহলে আর কিছু তোমার লাগতেছে না। তোমার একদিকে হচ্ছে আহ তোমার হচ্ছে 220, আর একদিকে হচ্ছে 11, এখান থেকে যা আসে তাহলে কারেন্ট ওই 5 এম্পিয়ার ততটা হবে, কিন্তু মনে রাখতে হবে 5 এম্পিয়ার প্রাইমারি ডেল্টা দিয়ে যাচ্ছে, তাহলে লাইনে আরো √3 টাইম বেশি হবে, কাজে আলটিমেট রেশিও আসবে ওখান থেকে। এভাবে করে ফেলো, নো প্রবলেম। আরেকটা প্রবলেম দেখো, এখানে হচ্ছে 3 ফেজ ট্রান্সফরমার হ্যাভিং লাইন ভোল্টেজ রেশিও, এটা হলো 0.4 কেভি, আর ওইদিকে হলো 11 কেভি, ইজ কানেক্টেড ইন স্টার ডেল্টা। ওকে, প্রাইমারিতে স্টার, সেকেন্ডারিতে ডেল্টা, আগেরটার মতো। হ্যাঁ, and protection transformer of 400 ভোল্ট সাইড হ্যাভ দ্য কারেন্ট রেশিও হচ্ছে 500 থেকে 5। হোয়াট মাস্ট বি দ্য রেশিও প্রোটেকশন ট্রান্সফরমার? তো এখন তুমি নিয়মটা জানো, তুমি এভাবে করতে পারো। এখান থেকে এখানে রেশিও কত আছে দেখো, তাহলে এখান থেকে এখানে যে রেশিও আছে তোমার হচ্ছে এই 500, যে কারেন্টটা আছে এটা তো প্রাইমারি, ওইটা ওইদিকে অত গুণ বেড়ে যাবে, কারণ ভোল্টেজ সরি কমে যাবে, সরি এখানে ভোল্টেজ কম আছে, এখানে কারেন্ট হচ্ছে বেশি 500, আর যেখানে ভোল্টেজ বেশি আছে ওখানে কারেন্ট কমে যাবে ওইটা। হাউ এবার এই প্রাইমারিটা আমার স্টার হয়, ওখানে আছে ডেল্টা, তার মানে 5-এর সাথে √3 দিয়ে ওখানকার কারেন্ট থাকতে হবে, আর ওইদিকে যা আসছে তাই থাকবে। এখন নিজেই করে ফেলা যায়, কোনো সমস্যা নাই। হুম, এটা আঁকার মধ্যে আলাদা কোনো মাহাত্ম্য নেই, ওই আগের ডায়াগ্রামে এরকম করে কষ্ট করে আঁকার কোনো প্রয়োজন নেই। এই যে এটা স্টার, এটা ডেল্টা, এবং সিটি কিভাবে থাকে দেখো, সিটি ডেল্টা স্টারের দিকে যেমন আছে এইদিকেও সেরকম আছে, শুধু কানেকশন করার সময় এটাকে ডেল্টা করে রাখা হয়েছে, এটাকে স্টার। তো ওখান থেকে তুমি পাবে, ওই যে দেখো যে ওখান থেকে আসতেছিল 5, কিন্তু ওই সাইডটা ডেল্টা হয়, ওটা 5 × √3 যাবে ওই দিকে। আর উল্টা দিকে হচ্ছে তোমার 0.4-এর সাথে 11-এর যে ইয়া রেশিও, ওই জায়গা থেকে তোমার আসবে হচ্ছে, হ্যাঁ ওইটা। তো এই তো হয়ে গেল, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রবলেম সহজ, কিন্তু তোমার কেন যে এটা করা লাগে সেই জিনিসটা প্রবলেমে আসার পরে তুমি জানতে পারলা করা লাগে, আদারওয়াইজ তো এখানে একটু আমার কাছে একটু মনে হয় লিঙ্ক মিস আছে। লিঙ্ক মিস তো বুঝো, তোমাকে তো আগে বলে না দিলে তো তুমি এটা পারবে না, তুমি বলবে তুমি তো এই, যেহেতু একমাত্র এখানে থিওরিটিক্যাল রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা, এই যে এটা, হ্যাঁ, এবং এখানে হচ্ছে ডেল্টা ডেল্টা, দ্যাট ইজ দ্য প্রবলেম। ডেল্টা ডেল্টা হলে স্টার স্টার হয়, আর সবকিছু উল্টো করতে হয়। ঠিক আছে, আজকে শেষ হলো। আমরা নেক্সট দিন পড়বো হচ্ছে তোমার বাসবার এবং হচ্ছে লাইন প্রোটেকশন, একই টাইপের আর কি, কারণ ইউনো বাসবার হচ্ছে ইয়েতে থাকে, সাবস্টেশনে থাকে, আর লাইনটা হচ্ছে ট্রান্সমিশন লাইনে থাকে আর কি, মূলত ওইটা চিন্তা করেই করা হয়েছে। তো বাসবারের প্রোটেকশন সাবস্টেশনের মধ্যে হবে, আর লাইনের প্রোটেকশন আরো দূরে হবে, লাইন যেখানে আছে এবং সেখানে প্রচুর
তোমার হচ্ছে পাইলট ওয়্যার ইউজ করতে হয়, এবং আর একটা হচ্ছে যে ওখানে ডিস্টেন্স রিলের ব্যবহার চলে আসে বা ইম্পিডেন্স রিলে, ওটা আর একটা বিষয়। তো ঠিক আছে, থ্যাংক ইউ।